ডুইং ওয়ার্ক। ভার্ব হলো এমন একটি শব্দ যা কোনো কাজ প্রকাশ করে। এই হচ্ছে বই পুস্তকের সংজ্ঞা। কিন্তু আমরা আমাদের যে সেন্টেন্স, বাক্যের মধ্যে একটা সেন্টেন্সে যে ভার্ব আছে, যেমন দেখেন আমি যদি বলি হি ওয়ার্কস, এখানে এই ওয়ার্ক ভার্ব, আমি লিখলাম হি ইজ আ বিজনেসম্যান, এখানে ইজ ভার্ব। আমি যদি বলি হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, এখানে দেখেন বিন, এটা ওখানে ভার্ব। তাহলে এই যে তিনটি সেন্টেন্স দেখা যাচ্ছে তো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই তিনটি সেন্টেন্সে আমার বেসিকটা বুঝেন। আমি অর্থাৎ আমার কম্পারেটিভলি কষ্ট বেশি হলেও আমি বোর্ডে দেখাচ্ছি প্রথম কিছু অংশ, এই জন্য যে এটা এভাবে দেখালে আমি কম সময়ে অনেক কিছু বলতে পারবো, এই জন্য। তাহলে দেখেন, তাহলে আমি এখানে লিখেছি হি ওয়ার্কস, ওয়ার্ক একটা ভার্ব। এখানে লিখেছি হি ইজ ভার্ব। এখানে লিখেছি হি হ্যাজ বিন, হ্যাভ ইউ বিন টু কক্সবাজার। এই যে তিনটি সেন্টেন্সে আমি তিনটি শব্দ লিখেছি, এগুলো ভার্ব, এইটুকু আমরা সকলে জানি। কিন্তু এখানে খেয়াল করেন, এই যে প্রথম বাক্যে এই যে শব্দটা, এটা একটা কাজ অথবা এটা একটা অ্যাকশন প্রকাশ করে, অর্থাৎ ওয়াক একটা হাঁটা, এটা একটা কাজ। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে হি ইজ আ বিজনেসম্যান, এই ইজ ভার্বটা এখানে কোনো অ্যাকশন বা কাজ প্রকাশ করছে না, বরং এটা মূলত ডিফাইন করছে। অর্থাৎ কোনো জিনিসকে স্টেট করছে বা বর্ণনা দিচ্ছে। আচ্ছা, অনুরূপভাবে তৃতীয় নাম্বার যে বিং শব্দটা এখানে ভার্ব হিসেবে আমরা বলছি, এই শব্দটা এখানে ব্যবহার হয়েছে এক্সিস্টেন্স বা অস্তিত্ব। অর্থাৎ একটি সেন্টেন্স বা একটা শব্দকে আমরা যখন ভার্ব বলবো, শব্দটা ভার্ব হওয়ার জন্য শুধুমাত্র তাকে আমরা অ্যাকশন বা কাজ বোঝায় এমন শব্দ ভার্ব নয়। একটি ভার্ব কাজ প্রকাশ করার পাশাপাশি কোনো কিছুকে ডিফাইন করা বা বর্ণনা করা অথবা কারো অস্তিত্ব প্রকাশ করা, এই ধরনের অর্থও দিতে পারে। আজকে আমরা দেখব ইংরেজিতে ভার্ব কত প্রকার, কোন প্রকারগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, এবং এই ব্যাপারগুলোকে প্রিভিয়াস কোশ্চেন দিয়ে আমি আপনাকে সলিউশন করে দেখাচ্ছি। তাহলে ভার্ব দেখুন, এই যে ভার্বটাকে প্রাইমারিলি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আমরা লিখতে পারি ফাইনাইট ভার্ব, আমরা লিখতে পারি নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, ফাইনাইট শব্দের অর্থ কি আমি ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছি। এই ফাইনাইট ভার্বকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার। আমরা লিখতে পারি তাকে প্রিন্সিপাল ভার্ব, তার আমরা লিখতে পারি অক্সিলিয়ারি ভার্ব। আর এই যে নন ফাইনাইট ভার্ব আছে, আজকের আলোচনার ফোকাসটা এখানে বেশি থাকবে। এখানে এই নন ফাইনাইট ভার্ব গুলো হতে পারে ইনফিনিটিভ, হতে পারে জিরান্ড, হতে পারে পার্টিসিপল। তাহলে প্রাইমারি আমরা দুই ভাগে ভাগ করেছি, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্বকে আমরা আবার ভাগ করেছি দুই ভাগে, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা, এখন প্রথমে আসি ফাইনাইট নন ফাইনাইট ব্যাপারটা কি। যারা ভালো বুঝেন তারা কোশ্চেন করে একটু সাপোর্ট দিবেন, যেন যারা দুর্বল আছে তাদের জন্য ব্যাপারগুলো বুঝতে সহযোগিতা হবে। একজনকে ওয়েটিং রুমে দেখাচ্ছে, কিন্তু আমি তাকে অ্যাড করে নিতে পারছি না। দেখ, এখন আসুন, তাহলে ভার্ব দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট মানে হচ্ছে এমন একটি, যাকে আমরা বাংলায় বলি সমাপিকা, অর্থাৎ যে পরিপূর্ণভাবে একটি বাক্যের পূর্ণ ভার্ব হিসাবে, যৌক্তিক ভার্ব হিসাবে যে বসতে পারে। আর এটাকে আমরা বাংলায় বলি কি, অসমাপিকা। আচ্ছা, প্রথম দিকে খুব সহজ লাগবে, কিন্তু আবার কথাগুলোর মধ্যে যে সংযোজনগুলো থাকবে, পরীক্ষার জন্য দরকারি পয়েন্টগুলো থাকবে, ওই পয়েন্টটার জন্য আপনাকে অপেক্ষা করে কথাগুলো শুনতে হবে। আচ্ছা,
তাহলে ফাইনাইট ভার্বকে আমরা ভাগ করেছি প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। এখানে একটা ব্যাপার মাথায় রাখবেন, প্রিন্সিপাল শব্দটাকে আরেকটা শব্দ দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে লেক্সিক্যাল। তাহলে লেক্সিক্যাল শব্দটা যদি কোথাও দেখেন, বুঝবেন এটা প্রিন্সিপাল ভার্ব মিন করা হয়েছে। প্রিন্সিপাল মিন্স লেক্সিক্যাল, লেক্সিক্যাল মিন্স প্রিন্সিপাল, এভাবে। আর এই অক্সিলিয়ারি শব্দটা আমাদের কাছে পরিচিত। অক্সিলিয়ারি মানে হচ্ছে হেল্পিং ভার্ব, অর্থাৎ সহায়তাকারী ক্রিয়া। আচ্ছা, এই যে অক্সিলিয়ারি ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্ব হতে পারে টু বি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব হতে পারে টু হ্যাভ ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব হতে পারে টু ডু ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব হতে পারে মোডাল অক্সিলিয়ারি, অক্সিলিয়ারি ভার্ব হতে পারে এমফ্যাটিক অক্সিলিয়ারি। প্রত্যেকটা প্রকার নিয়ে আপনাকে স্পষ্ট ধারণা থাকতে হবে। গ্রামারের এই বেসিক জায়গাগুলো স্পষ্ট থাকলে পরে আপনার কাছে মূল অংশগুলো পড়বার সময় কঠিন লাগবে। এখন আসুন, এই যে প্রিন্সিপাল ভার্ব, এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। এই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় সবসময় আসে। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ভার্বের ক্লাসিফিকেশনটার মধ্যে বেসিক যে জায়গাগুলো লাগবে তা আমি লিখলাম। এখন আমি একটু প্রত্যেকটা প্রকার নিয়ে একটা প্রাইমারি ইন্ট্রোডাকশন আমি আপনাকে দিব, তারপরে আমি এই পরের দিকে যাচ্ছি। প্রথমে আসুন, এই দিকে আসবার আগে এই জায়গাগুলো নিয়ে একটু কথা বলে নিই। প্রথমে আসুন, এই ফাইনাইট ভার্ব, অর্থাৎ একটা বাক্যের মূল ভার্ব যেটা সমাপিকা ক্রিয়া হিসেবে ভূমিকা রাখে, তাকে আমরা বলতে পারি প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে বাক্যের মধ্যে মূল ভার্বটা, আর অক্সিলিয়ারি ভার্ব এইসব ব্যাপারগুলো আমরা জানি। কিন্তু এখানে এসে আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ চিনি না, আবার এই জায়গাগুলোতে আমরা সবগুলো প্রকার সম্পর্কে অনেকের ধারণা স্পষ্ট থাকে। এখন এই যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভকে ক্লারিফাই করবার আগে অক্সিলিয়ারি ভার্বের যে প্রকারগুলো, এই প্রকারগুলো সম্পর্কে আমি একটু আগে দেখাই। দেখুন, এই শব্দটা মুছে দিলাম। দেখেন এখানে টু বি ভার্ব আছে। টু বি ভার্ব হলো মূলত বি শব্দ থেকে উৎপত্তি হওয়া শব্দগুলো। যেমন দেখেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং আরেকটা শব্দ আছে বি। এই যে শব্দ, এই শব্দগুলোকে আমরা বলবো টু বি ভার্ব, যারা তাদের সৃষ্টি হচ্ছে বি শব্দ থেকে। অনুরূপভাবে আসেন টু হ্যাভ ভার্ব, এটা হচ্ছে হ্যাভ শব্দ থেকে তাদের সৃষ্টি। এখানে মাত্র আছে তিনটি শব্দ, একটি হচ্ছে হ্যাভ, তারপরে হ্যাজ, তারপর আছে কি হ্যাড, এই তিনটি শব্দ। অনুরূপভাবে ডু শব্দ থেকে যারা সৃষ্টি হয় তাদেরকে আমরা টু ডু ভার্ব বলি। তাহলে ডু শব্দ থেকে সৃষ্টি হয় ডু, ডাজ এবং ডিড, এই তিনটি শব্দকে আমরা বলবো টু ডু ভার্ব। এই দুইটি প্রকার নিয়ে আমাদের কনফিউশন থাকে, বা অনেকেই মোডাল এবং এমফ্যাটিক এই জায়গাগুলো নিয়ে কনফিউশনে ভুগবেন। এই জন্য এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে পরিচয়টা দিয়ে আমি সামনে এগিয়ে যাব। কারণ এখানে অক্সিলিয়ারি ভার্বের মধ্যে মোডাল অক্সিলিয়ারি নামে যে জায়গাটা আছে, এটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেন্টেন্স কারেকশনের জন্য এটার উপরে আমি পুরোপুরি 1.5 ঘন্টার দুইটি ক্লাস নিতে হবে। মোডাল অক্সিলিয়ারি আলাদা ক্লাস, এই জন্য পরে এখানে আমি বেশি লম্বা ব্যাখ্যা করবো না, এখানে একটু করে পরিচয়টা দিব। তাহলে আমরা এখানে তিনটা প্রকার দেখলাম, টু বি হচ্ছে এই শব্দগুলো, টু হ্যাভ হচ্ছে এই শব্দগুলো, টু ডু হচ্ছে এই শব্দগুলো। এখন আসুন, মোডাল অক্সিলিয়ারি কি, এমফ্যাটিক অক্সিলিয়ারি কি, তা একটু ব্যাখ্যা করি, তারপর আমরা সামনে আগাই। এখন আসেন, প্রথমে আসুন, মনে করেন মোডাল। মোডাল বানানটা খেয়াল করেন, এম ও ডি এল, নট মডেল। এম ও ডি ই এল, নয়, মোডাল। তাহলে এই মোডাল শব্দটা আসছে মুড শব্দ থেকে। মোডাল শব্দটা আসছে মুড শব্দ থেকে। মুড শব্দের অর্থ হচ্ছে ভাব। মুড শব্দের অর্থ কি, ভাব। আচ্ছা, এখন আমি এই শব্দগুলো এখন মুছে দিচ্ছি এবং এই জায়গাটা খালি করে নিলাম। দেখেন, আমি যদি লিখি হি ইজ ওয়াচিং টিভি, একটি সেন্টেন্স। আমি লিখলাম হি হ্যাজ ওয়াচ টিভি। আমি লিখলাম হি ডাজন্ট ওয়াচ টিভি। তিনটি সেন্টেন্সে, এই তিনটি সেন্টেন্স আপনি খেয়াল করেন, এখানে ইজ অক্সিলিয়ারি ভার্ব, ওয়াচিং মেইন ভার্ব, এখানে হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, ওয়াচ মেইন ভার্ব, এখানে ডাজ অক্সিলিয়ারি ভার্ব, ওয়াচ মেইন ভার্ব। এই বাক্যগুলোর অর্থগুলোর দিকে আপনি নজর দেন। হি ইজ ওয়াচিং টিভি, এখানে ওয়াচ বা দেখা অর্থটা আসছে ওয়াচ থেকে। সে, এই যে ইজ অর্থ হয়, সে হয় দেখিতেছে টিভি, হয় অর্থটা আসে না।
দেখেন হ্যাজ শব্দটার অর্থ যদি হ্যাভ থেকে আসে, আছে হয়, তাহলে সে আছে দেখে এই শব্দটার অর্থ আসে না। আপনারা স্পিকার এখন অন রাখবেন না। তাহলে দেখেন তিনটি সেন্টেন্স লিখেছি, এই তিনটি সেন্টেন্সের মধ্যে ইজ, হ্যাজ, ডাজ এই যে শব্দগুলোর অর্থ, এরা বাক্যের মধ্যে দেখা 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 শব্দগুলো অর্থ আসছে, কিন্তু ডাজ, হ্যাজ এবং ইজ এর কোনো অর্থ আসে নাই এবং অর্থ প্রকাশ করা যাবে না। কিন্তু কিন্তু আমি যখন একটা সেন্টেন্স লিখব, আমি যদি লিখি হি ক্যান ওয়াচ টিভি, এখানে একটা ক্যান শব্দ লিখেছি। এই যে ক্যান ওয়ার্ডটা, ক্যান অর্থ পারা, পারা, তাহলে সে টিভি দেখতে পারে, এই পারা অর্থটা সে দিচ্ছে। তার মানে হলো এই যে সাধারণ অক্সিলিয়ারি ভার্ব গুলো বাক্যের মধ্যে অর্থ প্রকাশ করে না, কিন্তু মডাল অক্সিলিয়ারি গুলো যখন বাক্যের মধ্যে আসে তখন সে অর্থ প্রকাশ করে। বা মডাল অক্সিলিয়ারি মানে হচ্ছে এমন অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্ব গুলো বাক্যের মধ্যে অর্থ প্রকাশ করে। এমন অক্সিলিয়ারি ভার্ব যারা বাক্যের মধ্যে নিজের যে অর্থগত শব্দগত যে মিনিংটা আছে ওটা তা প্রকাশ করে। অর্থ প্রকাশকারী অক্সিলিয়ারি ভার্বকে আমরা মোডাল অক্সিলিয়ারি ভার্ব বলি। আবারও বলছি, মোডাল কথাটা আসছে মুড থেকে। মুড শব্দের অর্থ হচ্ছে ভাব, মুড শব্দের অর্থ হচ্ছে মিনিং, মুড শব্দের অর্থ হচ্ছে অর্থ। তাহলে এমন অক্সিলিয়ারি ভার্ব যে অক্সিলিয়ারি ভার্বটা বাক্যের অর্থকে প্রভাবিত করে, অথবা কখনো কখনো বাক্যের মধ্যে নিজের মুড, নিজের ভাব, নিজের অর্থ প্রকাশ করে, এই ধরনের অক্সিলিয়ারি ভার্ব গুলো আমরা চিনি ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, ওই সমস্ত শব্দ, মাস্ট শব্দগুলো, এগুলো আমরা মোডাল অক্সিলিয়ারি বলি। এবার আরেকটা প্রকার আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এমফ্যাটিক অক্সিলিয়ারি। এই জিনিসটা কি তা একটু ব্যাখ্যা করি। আচ্ছা আসুন, এখন দেখেন আমি লিখলাম আই বিলিভ দ্যাট বাংলাদেশ উইন। আচ্ছা, এখন আমি বললাম বাংলাদেশ উইল উইন, বাংলাদেশ আজকে জিতবে। তাহলে আই বিলিভ দ্যাট বাংলাদেশ উইল উইন, একটা সেন্টেন্স। আই সাবজেক্ট, বিলিভ ভার্ব, দ্যাট দিয়ে পুরো অংশটা অবজেক্ট, অন্য কথা। এখন এই বাক্যের মধ্যে আই যদি সাবজেক্ট হয়, তাহলে বিলিভ যদি ভার্ব হয়, এটা একটা ইনডেফিনিট টেন্স এবং সিম্পল সেন্টেন্স। এই যে সিম্পল সেন্টেন্সের মধ্যে এখানে কোনো অক্সিলিয়ারি ভার্বের দরকার নেই। কিন্তু আমি একটা কাজ করি, আমি এখানে একটা ডু বসালাম। আমি বললাম I do believe that Bangladesh will win the match. তাহলে এখানে এই যে ডু শব্দটা আসছে, এই ডু শব্দটা এসেছে শুধুমাত্র আমি বিশ্বাস করি, বিশ্বাস কথাটার অর্থের উপর জোর প্রদান করার জন্য। তাহলে এই মোডাল অক্সিলিয়ারি যেমন নিজের অর্থ প্রকাশ করে, এমপ্যাথিক অক্সিলিয়ারি গুলো আক্ষরিক অর্থ প্রকাশ করে না, কিন্তু অর্থের উপরে সে এমফাসাইজ করে, ফোকাস করে, জোর প্রদান করে। এই জন্য এদেরকে বলা হয় এমপ্যাথিক অক্সিলিয়ারি, এমফাসাইজিং অক্সিলিয়ারি, ইন্টেনসিভ অক্সিলিয়ারি। তাহলে আমরা দেখতে পেলাম ইংরেজিতে ভার্বের যে ক্লাসিফিকেশন, মোডাল অক্সিলিয়ারি ভার্ব 5 প্রকার: টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মোডাল এবং এমপ্যাথিক। এমপ্যাথিক অক্সিলিয়ারি গুলো হচ্ছে মূলত টু ডু ভার্ব, ডু, ডিড, ডাজ অথবা ডু, ডাজ, ডিড যেভাবে বলুন। এই শব্দগুলো কখনো কখনো বাক্যের অর্থের উপর জোর প্রদান করার জন্য আসে, ওই অবস্থায় তাদেরকে আমরা বলি এমপ্যাথিক অক্সিলিয়ারি অথবা এমফাসাইজিং অক্সিলিয়ারি। আর এগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, লেখালেখির জন্য কাজে লাগবে বলে আমি জাস্ট একটু করে দেখিয়ে দিলাম। এই গেল আমার অক্সিলিয়ারি ভার্ব নিয়ে কথা। এখন আসুন আমরা ফাইনাইট ভার্বের যে আরেকটি প্রকার সেটা হচ্ছে, এই যে বলেছিলাম এখানে এটা দুই প্রকার। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায়, কারণ পরীক্ষায় হুবহু ট্রানজিটিভ কোনটা, ইন্ট্রানজিটিভ কোনটা সেটা পরীক্ষায় আসে। তাহলে ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব জানতে হবে এবং আইডেন্টিফাই করতে পারতে হবে। ইম্পর্টেন্ট ফর এক্সাম, ট্রানজিটিভ কোনটা, ইন্ট্রানজিটিভ কোনটা আপনাকে জানতে হবে। এই জন্য দেখেন ফিজিক্যাল ক্লাস এবং অনলাইনের একটু এই জায়গায় পার্থক্য আর কি। আমি এই যে বিষয়টা বোঝাতে অনেক সহজ হতো যদি ফেস টু ফেস পেতাম। তাহলে দেখেন ট্রানজিটিভ মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, এটা হচ্ছে কি অকর্মক। এখন এই ব্যাপারগুলোকে কিভাবে আপনি সহজে বুঝবেন তা আমি দেখাই।
দেখেন একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে কি ইনট্রানজিটিভ। ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো নিজের অর্থটা প্রকাশ করার জন্য অন্য কোনো শব্দের প্রতি সে মুখাপেক্ষী না, সে নিজে নিজে সাবজেক্ট এবং ওই শব্দটা ওই ভার্বটা বসিয়েই নিজের অর্থটা প্রকাশ করতে পারে। কিন্তু এমন কিছু ভার্ব আছে যে ভার্বগুলো সাবজেক্টের পাশে বসে একটা সেন্টেন্স যখন হয় তখন তার অর্থ প্রকাশের ক্ষেত্রে তার মধ্যে একটা অস্পষ্টতা এসে যায়, আরো একটা নতুন প্রশ্নের উদ্রেক করে, নতুন একটা প্রশ্ন সৃষ্টি করে, অস্পষ্ট অর্থ প্রকাশ করে, অর্থাৎ সে অবজেক্টের প্রতি মুখাপেক্ষী। এখন এই ব্যাপারগুলো তো জাস্ট বই পুস্তকের সংজ্ঞা, কিভাবে আপনি আমার কাছ থেকে কথাটা শুনে মনে রাখবেন এবং কিভাবে আপনি তাদেরকে চিনবেন তা নিয়ে আমি আপনাকে কৌশল বা স্পেসিফিক ইনফরমেশন দিচ্ছি। শুনুন, ও তো স্পেসিফিক করতেছে। ঠিক আছে ওইটা এখানে আছে তো আমি ভাই সবাই একটু মুট করি না। মিউট করে দেওয়ার পরে সবাই আবার আনমিউট করে, প্রশ্ন যখন করবেন তখন আনমিউট করবেন। আচ্ছা, তাহলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ মনোযোগ লাগবে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এতক্ষণ যা বলছি বেসিকের কথা, এখন যেটা বলছি এটা পরীক্ষায়ও লাগবে আবার বেসিকেও লাগবে এবং এটা এত ইম্পর্টেন্ট বিষয়। এটা যদি আপনি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ যদি না চিনেন আপনি ভয়েস চেঞ্জের সমস্যায় পড়বেন। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ না চিনলে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহারে সমস্যা হবে। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ না চিনলে প্রিপোজিশনের ব্যবহারে আপনার সমস্যা হবে। এটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। এটা যেমন আপনার লেখালেখিতে স্পোকেনে দরকার তেমন এমসিকিউ পরীক্ষা আসে, এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং আমি এই ব্যাপারটা বোঝাবার জন্য দুইভাবে আমি আপনাকে বোঝাচ্ছি, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। বইয়ের সংজ্ঞা কি অথবা বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আপনি কোন কিছু ভার্ব আছে যে ভার্বগুলো অর্থ প্রকাশের জন্য নিজে নিজে যথেষ্ট, কিছু ভার্ব আছে যে ভার্বগুলো অর্থ প্রকাশের জন্য আরেকটা শব্দ নেয়, পাশে একটা অবজেক্ট এসে গ্রহণ করে। অবজেক্টে গ্রহণ, তাহলে ট্রানজিটিভ অবজেক্ট গ্রহণ করে নাকি ইনট্রানজিটিভ অবজেক্ট গ্রহণ করে, এই ব্যাপারটা মনে রাখবার জন্য প্রথমে একটা কথা বলি। প্রথম কথাটা হলো দেখেন, এই ইনট্রানজিটিভের শুরুতে একটা ইন আছে, ইন ইন। এই ইন শব্দের অর্থ হচ্ছে নাই, ইন শব্দের অর্থ হচ্ছে নট। তাহলে স্যার আমরা তো জানি ইন মানে ভেতরে, দ্য মার্কার ইজ ইন দ্য পকেট, হ্যাঁ উই আর ইন দ্য রুম। তাহলে ইন শব্দের অর্থ হলো ভেতরে, কিন্তু ইন শব্দের অর্থ আপনি নাই বা নট কোথায় পেলেন? যখন যখন কোন শব্দের শুরুতে নতুন একটি শব্দ গঠন করার জন্য ইন শব্দটা প্রিফিক্স হিসাবে আসে তখন সে নট অর্থ দেয়। কোন শব্দের শুরুতে নতুন শব্দ গঠনের জন্য ইন শব্দটি, ইন প্রিফিক্সটি যদি নতুন শব্দ গঠনের জন্য প্রিফিক্স হিসাবে আসে তখন সে নট অর্থ দেয়। যেমন কারেক্ট, কারেক্টের আগে ইন বসান, ইনকারেক্ট মানে হচ্ছে নট কারেক্ট। আপনি দেখেন কমপ্লিট, কমপ্লিট শব্দের আগে আপনি ইন বসান, ইনকমপ্লিট তার মানে নট কমপ্লিট। কম্পিটেন্ট, কম্পিটেন্ট শব্দের অর্থ হচ্ছে দক্ষ, তাহলে ইনকম্পিটেন্ট নট দক্ষ, অদক্ষ। তাহলে কথা হলো ইন শব্দটা যখন কোন শব্দের শুরুতে নতুন শব্দ সৃষ্টির জন্য আসে তখন সে নাই অর্থ দেয়, নট অর্থ দেয়। তাহলে কি দাঁড়ালো? ইনট্রানজিটিভ মানে হচ্ছে অবজেক্ট নাই। তাহলে এই পয়েন্টটা মনে রাখবো, প্রথমে ট্রানজিটিভ মানে তার অবজেক্ট আছে, ইনট্রানজিটিভ মানে তার অবজেক্ট নাই। অবজেক্ট নাই কিভাবে মনে রাখবো? ইন মানে নাই, ইনট্রানজিটিভ মানে অবজেক্ট নাই। বুঝতে পারছি একটা কথা? আচ্ছা, যেমন যেমন আপনি দেখেন আমি বললাম হি রিডস ইংলিশ, এক্সাম্পল দিব খুব সহজ গ্রামারটা বোঝানোর জন্য। আমি লিখলাম হি রিডস ইংলিশ। আচ্ছা, আমি লিখলাম হি গোস ঢাকা। দুটি সেন্টেন্স আমি লিখেছি, মনোযোগ লাগবে, খুব মনোযোগ লাগবে। মোবাইলে যেহেতু দূর দূরান্তে বসে আছেন, অমনোযোগী হয়ে অন্যদিকে অন্যমনস্ক থাকবেন না। এই পয়েন্ট শিখতে পারলে আজকে পুরো 1.5 ঘন্টা বসে থাকবে, এই 1.5 ঘন্টা কাজে আসবে। অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট। কিভাবে সহজ এক্সাম্পল দিয়ে আমি জিনিসটা বোঝাচ্ছি। তাহলে একটা পয়েন্ট বলেছি কি, একটা পয়েন্ট বলেছি ইন থাকলে মনে রাখবো তার অবজেক্ট নাই, কারণ ইন মানে নাই, ব্যাপারটা আমি বুঝিয়েছি।
এবার আসুন প্র্যাকটিক্যালি ব্যাপারগুলো কিভাবে হয়। দেখেন আমি দুইটি সেন্টেন্স লিখেছি, এখানে দুইটি সেন্টেন্স, এখানে আমি লিখলাম হি, তাহলে এখানে আমি লিখেছি হি, এই শব্দ সেম সিমিলার। এখানে আমি লিখেছি গোস, এটা একটা ভার্ব। এখানে আমি লিখেছি রিডস, এটাও একটা ভার্ব, এটা একটা সিন। এখানে আমি লিখেছি ইংলিশ, ইংলিশ একটা নাউন। এখানে আমি লিখেছি ঢাকা, ঢাকাও একটা নাউন। এখন দেখেন হি রিডস ইংলিশ এই সেন্টেন্স শুদ্ধ, কিন্তু হি গোজ ঢাকা এই সেন্টেন্স অশুদ্ধ। কেন স্যার? আমি বুঝাতে পারছি? দেখি উত্তর দেন। স্পিকার অন করেন এবার। জি স্যার। আমি কি প্রশ্ন বুঝাতে পারছি কিনা? অর্থাৎ একবার বলেছি হি রিডস ইংলিশ, হি রিডস জি, ইংলিশ শুদ্ধ, কিন্তু হি গোজ ঢাকা অশুদ্ধ। কিন্তু হি একই, রিড গোজ একই, ইংলিশ ঢাকা একই, কিন্তু প্রথমটা শুদ্ধ, দ্বিতীয়টা অশুদ্ধ। কেন ব্যাপারটা? ব্যাপারটা কেন? যাদের আশেপাশে কেউ নেই তারা দ্বিতীয়টা প্রিপজিশন নাই, দ্বিতীয়টা প্রিপজিশন নাই। হ্যাঁ, উত্তর একটা সেকেন্ড উত্তর আসছে। সেন্টেন্সের সাথে প্রিপজিশন হিসেবে টু বসবে। এখন কথা হলো এখানে কি বসবে? টু বসবে। টু বসবে। হ্যাঁ, দ্বিতীয় সেন্টেন্সে টু বসবে। আমি লেখাগুলোকে আরো একটু ভালো দেখা যাবে। গো ভার্বের ক্ষেত্রে টু বসে। আচ্ছা, তাহলে টু, গো ভার্বের ক্ষেত্রে টু বসবে। এখন দেখেন, এখন এই রিড ভার্ব, গো ভার্ব, এখন এটা যেমন নাউন, এটাও তেমন নাউন। এখানে টু আসবে, এখানে টু আসবে না কেন? এই হচ্ছে প্রশ্ন। এখানে টু আসবে, এখানে টু আসবে না কেন? কথা এই তো, এইটুকুই এই প্রশ্ন। এখন আমি বুঝাচ্ছি কেন এখানে টু আসবে, কেন এখানে টু আসবে না। প্রথমে আমি বলে রাখি, এই যে ট্রানজিটিভ ভার্ব আমি বলেছি, ট্রানজিটিভ ভার্বের অর্থ হচ্ছে সে বিবাহিত, বিবাহিত ভার্ব। বিবাহিত অর্থাৎ ভার্ব গুলো হচ্ছে মেয়ে, মনে রাখবেন। ভার্ব গুলো ছেলে না মেয়ে? বলেন, রেসপন্স দেন। মেয়ে। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে বিবাহিত ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে একটা মেয়ে, এমন একটা মেয়ে যে মেয়ের বিয়ে হয়েছে। আর ইনট্রানজিটিভ মানে হচ্ছে অবিবাহিত। ইনট্রানজিটিভ মানে কি? অবিবাহিত। আচ্ছা, এখন বলুন, অবিবাহিত মেয়ের কি কোনো জামাই থাকবে? না, থাকবে না। অবিবাহিত মেয়ের কোনো জামাই থাকবে না। থাকবে না। হ্যাঁ, এখন কথা হলো দেখেন, ট্রানজিটিভ মানে বিবাহিত, ইনট্রানজিটিভ মানে অবিবাহিত। আচ্ছা, এখানে আমি দুইটা সেন্টেন্স লিখেছি। এখানে একটা ভার্ব আছে রিড, এখানে একটা ভার্ব আছে গো। এখন রিড ভার্ব, তার মানে এটা একটা মেয়ে, আর গোস ভার্ব, এটাও একটা মেয়ে। কারণ বাক্যের মধ্যে ভার্ব গুলো মেয়ে মেয়ে হিসেবে ধরবো আমরা। আমরা বোঝানোর জন্য, মনে রাখবার জন্য কথাটা বলছি, খুব ইজিলি মনে থাকবে। আচ্ছা, দেখেন এটাও মেয়ে, এটাও কি মেয়ে। আচ্ছা, এই মেয়েটা হচ্ছে প্রথম, এই রিড মেয়েটা হচ্ছে বিবাহিত, বিবাহিত, আর এটা হচ্ছে কি অবিবাহিত। অবিবাহিত। আচ্ছা, এবার ধরুন এই যে আমাদের সেন্টেন্স, একটা সেন্টেন্স একটা কক্ষ, একটা রুম, একটা সেন্টেন্স হচ্ছে একটা কক্ষ। আচ্ছা, এখন বাক্যের মধ্যে যে নাউন গুলো থাকে, নাউন গুলোকে আমরা বলবো ছেলে, এটাও ছেলে, এটাও কি ছেলে। হ্যাঁ, এবার দেখুন, এবার আমাকে বলেন, বিবাহিত এই মেয়ের সাথে যদি ছেলেটি একই কক্ষে থাকে, কেউ কিছু বলবে না। কারণ তারা কি করেছে? বিয়ে করছে। বলেন না, উত্তর নেই। তারা কি করেছে? বিয়ে করেছে। আচ্ছা, এখন দেখেন এই ছেলেটা যদি একই কক্ষে থাকে অবিবাহিত মেয়ের সাথে, ঘটনাটা সমস্যা হবে। এই জন্য তাদেরকে একই কক্ষে, একই রুমে থাকতে দেওয়া যাবে না, মাঝখানে একটা পার্টিশন দিতে হবে, পর্দা দিতে হবে। এখানে আসবে কি টু। তাহলে স্যার আমি কিভাবে বুঝবো এই মেয়ে বিয়ে করেছে, এই মেয়ে বিয়ে করে নাই? এই হচ্ছে প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এত কথা। এই দ্বিতীয় কথাটি মনে রাখার জন্য বললাম। এখন কথা হলো, আমি স্পেসিফিক পয়েন্ট বলছি, আবারও বলছি, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট থাকবে না। এখন আসেন, এখনো এক্সাম্পলে আমার কাছে এখনো শেষ হয়নি। আমি লিখলাম হি রিডস,
তারপরে ইংলিশ। হ্যাঁ, এখানে আমি লিখলাম হি গোজ, তারপরে লিখলাম কি ঢাকা, হি গোজ ঢাকা। আচ্ছা, এখন এই যে রিড একটা ভার্ব, গোজ একটা ভার্ব, এখন এই জায়গাটাতে এই ভার্বটা হচ্ছে বিবাহিত, মানে এটা হচ্ছে কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। আর এটা যদি অবজেক্ট ছাড়া হয় এটা হচ্ছে কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। এখন কথা, ইন্ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, তাহলে আপনি জানেন ট্রানজিটিভ ভার্ব মানে তার একটা অবজেক্ট থাকবে, সুতরাং তার একটা অবজেক্ট পাশে বসবে, এইজন্য হি ভার্ব অবজেক্ট। তাহলে বাক্যটার গঠন কি দাঁড়ালো? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কিন্তু কিন্তু এই সেন্টেন্সে দেখেন সাবজেক্ট ভার্ব, এখন এই ভার্বটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? রেসপন্স দেন, এই ভার্বটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ইন্ট্রানজিটিভ। ইনট্রানজিটিভ। যদি ইনট্রানজিটিভ Intransitive হয়, verb. ইনট্রানজিটিভ ভার্বের কি কোনো অবজেক্ট থাকবে? না। তাহলে এই শব্দটা থাকবে না। কি? তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব এই শব্দটা কি? যদি অবজেক্ট না থাকে? এবার আমি বুঝিয়ে দিচ্ছি, স্পিকার অন রাখার দরকার নেই, শুনুন। এই সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে, অবজেক্ট আছে, এন্ড দ্যাটস অল, দ্যাটস দ্য কারেক্ট সেন্টেন্স। কিন্তু এই সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব, এটা ভার্ব, এই ভার্বটা ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না, ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না। তাহলে এই শব্দটাকে আমি অবজেক্ট বলতে পারবো না। এই জন্য কিন্তু এখানে একটা নাউন চলে আসছে, যদি ভার্বের পরে ভাবে নাউন আসে তাকে আমরা অবজেক্ট বলি, কিন্তু এখানে অবজেক্ট থাকার সুযোগ নাই। এই জন্য আমরা একটা কাজ করি, কাজটা হচ্ছে এই নাউনের শুরুতে আমরা একটা প্রেপোজিশন দিলাম। প্রেপোজিশন যুক্ত নাউন, এখন এই শব্দটা হয়ে গেছে একবার, এই শব্দটা হয়ে গেছে কি একবার। কসম করে বলছি পরীক্ষায় 1 নাম্বার কমন পেয়ে গেছি। পরীক্ষায় 35 থেকে শুরু করে 41তম 42তম পর্যন্ত পরীক্ষা হয়েছে, যদি 6 বার পরীক্ষা হয় 5 বার আসছে। এই জায়গা থেকে প্রশ্ন কেমনে আসছে আমি একটু পরেই তো আপনাকে প্রিভিয়াস কোশ্চেন দিয়ে দেখাচ্ছি। তাহলে বলেন আবারও, এটা কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট? অবজেক্ট। সাবজেক্ট ভার্ব, এটা অবজেক্ট না, কারণ এই ভার্বের কোনো কি নাই, অবজেক্ট নাই। যেহেতু অবজেক্ট নাই, সেহেতু এই নাউনটাকে তার শুরুতে প্রেপোজিশন দিয়ে নাউনকে আমি অ্যাডভার্বে রূপান্তরিত করলাম। যখন অ্যাডভার্ব হলো তখন এই বাক্যের গঠনটা কি দাঁড়ালো? এবার আমি বাক্যের গঠন আপনাকে দেখাই। দেখেন, একটা বাক্যের গঠন হয় সাধারণত সাবজেক্ট, এরপরে বসে কি ভার্ব, এরপরে আসে কি অবজেক্ট, এরপরে আসে কি মডিফায়ার, এরপর আসে কি মডিফায়ার, আমি আগে দেখিয়েছিলাম, এরপর আসে মডিফায়ার। আচ্ছা, এখন আসেন সাবজেক্ট নাউন হবে, ভার্বের জায়গায় একটা ভার্ব বসবে। এখন এই যে ভার্বটা, এই ভার্বটা ট্রানজিটিভ হতে পারে, এই ভার্বটা হতে পারে কি ইনট্রানজিটিভ। ভার্ব যদি ট্রানজিটিভ হয় তখন এখানে একটা অবজেক্ট থাকবে, কিন্তু যদি ভার্ব যদি ইনট্রানজিটিভ হয় তখন ওখানে কোনো অবজেক্ট নাই, তখন তার গঠন হয়ে যাবে সাবজেক্ট ভার্ব, এরপরে যা থাকবে তা হবে মডিফায়ার, তা হবে কি মডিফায়ার। তাহলে আবার বলি, সাবজেক্ট নাউন বা প্রনাউন বসবে, ভার্বের জায়গায় যে ভার্বটা বসবে এই ভার্বটা হয়তো ট্রানজিটিভ হবে অথবা ইনট্রানজিটিভ হবে। যদি ট্রানজিটিভ হয় এরপরে একটা অবজেক্ট বসবে, আর এরপরে যা কোনো শব্দ থাকলে তার পরিচয় হবে মডিফায়ার। মডিফায়ার হিসেবে সাধারণত এখানে বসে কি অ্যাডভার্ব, মডিফায়ার হিসেবে সাধারণত এখানে বসে কি অ্যাডভার্ব। এবার আসেন, সাবজেক্ট বসলো, তারপরে ভার্ব আসলো, ভার্ব, এই যে ভার্বটা আসলো, এই ভার্বটা ট্রানজিটিভ না হয়ে ভার্বটা হলো কি ইনট্রানজিটিভ। ভার্ব যদি ইনট্রানজিটিভ হয় এরপরে এখানে অবজেক্ট, এই অবজেক্ট থাকবে না, এরপরে যা আসবে তা হবে মডিফায়ার। এখন এখানে দেখেন, এবার বাক্য দুইটা আমি একটু লম্বা করে লিখি। আমি লিখলাম হি রিডস কেমিস্ট্রি রেগুলারলি, হি রিডস কেমিস্ট্রি রেগুলারলি। আবার লিখলাম হি ওয়ার্কস গার্ডেন। আচ্ছা, আর লিখলাম কি দা গার্ডেন রেগুলারলি। লেখাগুলো কি দেখা যাচ্ছে? যাচ্ছে। এখন শুনেন, জি স্যার। হ্যাঁ, সাবজেক্ট ভাই আপনি ই করেন, ই কমান। বুঝে নেই, কোনো কোশ্চেন? আচ্ছা,
তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মডিফায়ার, তাহলে সাবজেক্ট ভার্ব মডিফায়ার। তাহলে ভার্ব যখন ট্রানজিটিভ হয় তখন বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মডিফায়ার। ভার্ব যখন ইনট্রানজিটিভ হয় তখন তার গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব মডিফায়ার। আচ্ছা, এখন আসেন, এখানে হি হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, রিড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেহেতু ট্রানজিটিভ ভার্ব তারপরে একটা অবজেক্ট থাকবে, সুতরাং কেমিস্ট্রি হচ্ছে অবজেক্ট, সুতরাং কেমিস্ট্রি হচ্ছে কি অবজেক্ট। আচ্ছা, তারপরে যা শব্দ আসে তা হচ্ছে মডিফায়ার, মডিফায়ার হিসেবে ভার্ব বসে রেগুলারলি, এটা মডিফায়ার। তাহলে বাক্যটা কি হলো, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট, এরপর হচ্ছে মডিফায়ার। গেল। কারণ হচ্ছে এই ভার্বটা কি ভার্ব, এই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এবার আসেন এই ভার্বটা, এখানে সাবজেক্ট বসলো, এই যে ভার্বটা আসলো, এই ভার্বটা ট্রানজিটিভ না, দেখতে পাচ্ছি আমরা এই ভার্বটা হচ্ছে কি ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট নেই, অবজেক্ট থাকবে না, তাহলে এরপরে যা আছে তা কি হতে হবে, মডিফায়ার হতে হবে। মডিফায়ার হতে হলে কি হতে হয়, অ্যাডভার্ব হতে হয়। কিন্তু দ্য গার্ডেন, দ্য গার্ডেন, দ্য গার্ডেন এটা একটা নাউন, দ্য গার্ডেন এটা কি নাউন। এই নাউন যেহেতু আসছে, এই নাউনটাকে, নাউনের শুরুতে একটা প্রিপোজিশন দিলাম, প্রিপোজিশন দিলাম, প্রিপোজিশন দিয়ে এই প্রিপোজিশন সহ এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এই নাউন এখন কি হয়ে গেছে, অ্যাডভার্ব হয়ে গেছে। এখন একটা শব্দ না একগুচ্ছ শব্দ, একগুচ্ছ শব্দ অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ হয়ে গেছে। তাহলে এবার দেখেন, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, তাহলে সেন্টেন্সের এই সেন্টেন্সের গঠন হচ্ছে কি সাবজেক্ট ভার্ব, এরপর মডিফায়ারের জায়গায় আসছে কি, মডিফায়ারের জায়গায় আসছে অ্যাডভার্ব। হ্যাঁ, মডিফায়ার অ্যাডভার্ব, তাহলে এটা একটা মডিফায়ার, তাহলে রেগুলারলি কি এটাও মডিফায়ার, তাহলে এখানে দুইটা মডিফায়ার। আশা করি বুঝতে পারছি, কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার আবার একটু বলবেন? স্যার বুঝছি স্যার। দেখেন, একটা সেন্টেন্সে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, অবজেক্ট, মডিফায়ার, এটা হচ্ছে গঠন, এটা আপনি জানেন। এখন আবারও আরেকটা গঠন দেখলাম কি, এই যে এখানে সাবজেক্ট বসলো, এখানে ভার্ব আসলো, ভার্বের জায়গায় ভার্ব যদি ট্রানজিটিভ হয় তখন তার একটা অবজেক্ট থাকবে, ভার্ব যদি ইনট্রানজিটিভ হয় তার কোনো অবজেক্ট থাকবে না, সুতরাং এখানে কোনো শব্দ বসবে না, এরপরে যা আছে মডিফায়ার হবে, তাহলে এখানে একটা পার্ট কম থাকবে, সাবজেক্ট ভার্ব মডিফায়ার। এখন আমরা দুটি সেন্টেন্স এখানে লিখেছি। সেন্টেন্স 1, হি সাবজেক্ট, রিড ভার্ব, এটা এমন একটা ভার্ব যে ভার্বটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে ট্রানজিটিভ ভার্ব হিসেবে তারপর অবজেক্ট থাকবে, সুতরাং কেমিস্ট্রি অবজেক্ট। এরপরে যা আসছে তা মডিফায়ার, মডিফায়ার অ্যাডভার্ব হতে হবে, এবং এই মডিফায়ার আমরা পেয়ে গেছি। তাহলে সেন্টেন্সের গঠন কি দাঁড়ালো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট মডিফায়ার। এবার আসেন, হি সাবজেক্ট, ওয়াক ভার্ব, এটা এমন একটা ভার্ব যে ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে না, কারণ আপনি জানেন একটু আগে বলা হয়েছিল ইনট্রানজিটিভ ভার্বের কি থাকে না, অবজেক্ট থাকে না। আচ্ছা, তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব, এরপর কোনো অবজেক্ট থাকবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে দ্য গার্ডেন একটা নাউন। এই নাউন তো এই একটা নাউন, নাউন কি মডিফায়ার হবে না, নাউন হতে হলে মডিফায়ার হতে হলে তাহলে কি হতে হবে, অ্যাডভার্ব হতে হবে। Adverb এই জন্য আমরা নাউনের শুরুতে প্রিপোজিশন দিয়ে নাউনটাকে আমরা অ্যাডভার্ব বানালাম। এই জন্য ইন দা গার্ডেন এটা অ্যাডভার্ব ফ্রেজ, কারণ এক ফ্রেজ কথাটা কোনো কঠিন কিছু না, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, এখানে একটা শব্দ না একগুচ্ছ শব্দ, একগুচ্ছ শব্দ, এই জন্য ফ্রেজ বললাম, তাহলে এটা অ্যাডভার্ব হয়ে গেল। এবং মডিফায়ার হিসেবে একটা অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব মডিফায়ার হয়, অ্যাডভার্ব মডিফায়ার হয়, অ্যাডভার্ব মডিফায়ার হয়, নাউনকে অ্যাডভার্ব বানিয়ে তাহলে মডিফায়ার বানালাম। এখানে দুইটি মডিফায়ার আছে, একটা দুইটা, এখানে একটা মডিফায়ার, এই হচ্ছে কথা। এখন এত কথার মাধ্যমে আপনার মনের মধ্যে একটা প্রশ্নের সৃষ্টি হলো, স্যার আপনি যে বললেন রিড ভার্বটা ট্রানজিটিভ, ওয়াক ভার্বটা ইনট্রানজিটিভ, আমি কিভাবে এটা বুঝবো কিভাবে এই চিনবো? ভার্বটা ট্রানজিটিভ এটা ইনট্রানজিটিভ? প্রশ্ন আসে নাই? জি স্যার, এটা এই কিভাবে বুঝবো? প্রশ্নের উত্তর শুনবে, কথা বুঝতে পারছি? আমার কথা এবং আমার ক্লাস এবং অন্য কারো ক্লাস পার্থক্য আছে, আসমান জমিন পার্থক্য। আপনি মন দিয়ে শুনবেন, আপনি বই থেকে বের করেন অনেক কষ্ট হবে, বইতে নাই তা নয়, কিন্তু ব্যাপারটাকে কিভাবে আপনার মাথায় ঢুকিয়ে সেট করে দিব এই ব্যাপারটা। দেখছেন আমি লিখেছি এক্সাম্পল গুলো সহজ, কিন্তু ব্যাপারটা যেন আর কখনো না বলেন, প্রয়োজনে ক্লাস শেষে ভিডিও আরো কয়েকবার করে শুনবেন এই জায়গাটা। এখন আরেকটা পয়েন্ট বলছি, এত কথার ভেতর থেকে যে প্রশ্ন আপনার মাথায় আমি ঢুকালাম সেটা হচ্ছে এই ভার্বটা ট্রানজিটিভ, এই ভার্বটা ইনট্রানজিটিভ, স্যার আমি কিভাবে বুঝবো? তাহলে বইয়ের যে ব্যাখ্যাটা হলো, এই ভার্বটার অর্থের দিকে আপনি নজর দেন, হি রিড, সে পড়ে, কি পড়ে, এমন একটা কোশ্চেনের সৃষ্টি হয়, এই জন্য পরে তার একটা অবজেক্ট লাগে। কিন্তু
সে হাঁটে, কি হাঁটে, কোথায় হাঁটে এটা অন্য অর্থ, কোথায় হাঁটে সে অন্য কথা, কোথায় হাঁটে, কি দিয়ে হাঁটে, দিয়ে এবং কোথায় এগুলোর উত্তরে যা আসে তা অ্যাডভার্ব হয়, সুতরাং তারা অবজেক্ট হবে না, এটা অন্য কথা। কিন্তু সে কি হাঁটে এমন কোনো কথা অযৌক্তিক, সো এটা ইন্ট্রানজিটিভ। এটা হচ্ছে বই পুস্তকের কথা। এখন আমি আপনাকে একটা ট্রিক দিচ্ছি যে কৌশলের মাধ্যমে আপনি আবিষ্কার করবেন এই ভার্ব ট্রানজিটিভ, এই ভার্ব কি ইন্ট্রানজিটিভ। ট্রানজিটিভ। লেটস গো টু ট্রিক। এটা আমি মুছে দিচ্ছি, আপনারা যেহেতু ভিডিও আছে আপনারা পাবেন। দেখেন আমি এখানে কিছু আমি লিখলাম ডু, আমি লিখলাম ওয়াক, লিখলাম গো, লিখলাম স্লিপ, লিখলাম মনে করেন আরো শব্দ মনে করেন লিখলাম প্লে, হ্যাঁ, তারপরে লিখলাম রিড, তারপরে লিখলাম ইট, কিছু শব্দ লিখলাম র্যান্ডমলি ইচ্ছা মতো, কিছু কিছু ভার্ব। এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোতে কোন ভার্বটা ট্রানজিটিভ কোন ভার্বটা ইনট্রানজিটিভ তা আমরা বের করব। তা বের করার জন্য আমরা একটা কাজ করতে হবে, এই ভার্বগুলোর পরে আপনি একটা ইট বসাবেন। কি বসাবেন? ইট। এই ভার্বের সাথে ইট শব্দটা যদি পাশাপাশি বসালে অর্থটা যৌক্তিক মনে হয়, বুঝবেন সে ট্রানজিটিভ, আর যদি অযৌক্তিক লাগে তাহলে সে ইনট্রানজিটিভ। কি বলেছি? ভার্বটার পাশে কি বসাবো? ইট। ইট বসালে যদি অর্থ যৌক্তিক লাগে, যৌক্তিক মনে হয়, তাহলে তার নাম কি? ট্রানজিটিভ। আর যদি অযৌক্তিক হয় তাহলে ইনট্রানজিটিভ। পরীক্ষা করে দেখা যাক। প্রথম শব্দটা দেখেন, আমি লিখলাম মনে করেন আই বসালাম, এখানে সাবজেক্ট হিসেবে বসালাম কি? আই। তাহলে আই প্লে ইট, আমি यहाँ খেলি, মিলছে, কারণ আমি ক্রিকেট খেলি, ইটের পরিবর্তে যে কোনো শব্দ, আই প্লে ক্রিকেট, আই প্লে ফুটবল, আই প্লে দ্যাট, মিলে গেছে। কিন্তু আমি যদি বলি আই প্লে ইট এন্ড আই স্লিপ ইট, মিলছে? মিলে না। আমি এটি ঘুমাই, মিলে না। আমি এখানে ঘুমাই, ব্যাপারটা অন্যরকম, কারণ স্থান বোঝায়, কারণ বোঝায়, সময় বোঝায়, স্থান বোঝায়, কারণ বোঝায় এবং সময় বোঝায়। এমন শব্দগুলো অবজেক্ট হয় না, এমন শব্দগুলো মডিফায়ার হয় আর ভার্ব হয়, এই জন্য ব্যাপারটা সহজ। হ্যাঁ, তাহলে দেখেন ইট, আমি এখানে ঘুমাই কথাটা অন্য কথা, কিন্তু আমি এটি ঘুমাই অর্থটা মিলে না, সুতরাং এটা ইনট্রানজিটিভ। তাহলে আমি এটা ট্রানজিটিভ। আচ্ছা, আই ডু ইট, আমি ইহা করি, মিলছে, সুতরাং এটা ট্রানজিটিভ। আই ওয়াক ইট, আমি এটি হাঁটি, মিলে না। আমি এখানে হাঁটি সে অন্য কথা, সুতরাং এটা কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। আই গো ইট, আমি এটি যাই, আমি এখানে যাই, এভাবে যাই, এভাবে এটা কারণ, এভাবে এটা রিজন, এভাবে এটা হাউ প্রশ্নের উত্তর, হ্যাঁ, সুতরাং এটা অ্যাডভার্ব। সুতরাং আই গো ইট মিলে না, এই জন্য এটা কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু আই রিড ইট, জোরা জোরা করে লিখছি এমন দরিয়া আই রিড ইট মিলে, একাতে লিখি কি প্রায় কেকটা তেলস রায় জোরা জোরা বসে এটা খাইতেছে তাইকে দিছি কিসের কথা? মাঝখানে কথা বলে কেন? আচ্ছা, তাহলে আই রিড ইট, তাহলে মিলে, এই জন্য ট্রানজিটিভ। আই ইট ইট মিলে, ট্রানজিটিভ। তাহলে পেয়ে গেছি ভার্বের সাথে যদি ইট বসালে অর্থ মিলে সে ট্রানজিটিভ, ইট বসালেও যদি অর্থ না মিলে তাহলে সে ইনট্রানজিটিভ। এবার বুঝছেন কিনা বলেন, প্রশ্ন করেন। মন জি স্যার থাকবে? বুঝছি স্যার, প্রবলেম নাই ইনশাআল্লাহ। এছাড়াও কি ব্যতিক্রম কোনো হতে পারে? বুঝি নাই। ব্যতিক্রম স্যার হতে আপনি পারে, আপনি কয়টা উদাহরণ লিখে কোশ্চেন জিজ্ঞেস করেন স্যার। ব্যতিক্রম অবশ্যই হতে পারে, এটা যেটা বলেছি এটা একটা কৌশল। জি স্যার। এছাড়া ব্যতিক্রম কিরকম হতে পারে স্যার? একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু উদাহরণ বা পরীক্ষার প্রশ্ন দেখাই, তারপর আমি স্যার আপনি হ্যাঁ স্যার বলেন। আপনি কোশ্চেন করেন স্যার, আমাদের কোশ্চেন করেন দু একটা স্যার। আচ্ছা, আমি এখন স্ক্রিন শেয়ারে গিয়ে আমি একটু করে রেস্ট নিই, কারণ দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলে আমার টায়ার্ড হয়ে গেছি। স্ক্রিন শেয়ার দিয়ে আপনারাও দেখেন, দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এই যে ভার্বের প্রকারভেদটা দেখেন প্রথমে।
আমি শীট আপনাদেরকে দিয়ে দিব, সুতরাং আপনারা শীটের জন্য টেনশন করার কিছু নেই। মানে জাস্ট স্যার এই গ্রাফ কোথায় পাবো এই সেই টেনশন প্রশ্ন করবেন না, স্যার সিটের লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না স্যার। এটা বুঝে যাবে যখন প্রিন্টেড হবে। এখন এখানে তো স্ক্রিনকে অত বড় করা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। তাহলে আমরা এই প্রকারগুলো নিয়ে কথা বলেছি। আমি যদি এরকম শীট দেখিয়ে বলতাম, এই যে কঠিন কথাগুলো ওগুলো ওভাবে মাথায় বসতো না, এই জন্য আমি দাঁড়িয়ে জিনিসগুলো জি দেখে, স্যার। হ্যাঁ, এই জন্য দাঁড়িয়ে জিনিসটাকে লাইভ একটা মুড দেওয়ার জন্য কষ্ট করলাম। এখন দেখেন প্রাইমারি অক্সিলিয়ারি, মোডাল অক্সিলিয়ারি। এই যে এখন প্রিন্সিপাল ভার্বকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। এখন আমি লিঙ্কিং ভার্ব নিয়ে কথা শুরু করব। ট্রানজিটিভ ইনট্রানজিটিভকে নিয়ে আমি যা বলেছি তা তো আছেই। এরপরে এখানে পার্টিসিপল, জিরান, ইনফিনিটিভ নিয়ে কথা হবে। আপনারা একটু নিজেদের প্রশ্ন থাকলে করেন। আমি পানি খেয়ে আসি, 2 মিনিট বিরতি। আচ্ছা, চলে আসলাম। আমাকে দেখা যায় কিনা বলেন? জি স্যার। আমাকে দেখা যাচ্ছে? না স্যার। আচ্ছা, না স্যার। হ্যাঁ, না এখানে ক্যামেরা, এটা আলাদা ক্যামেরা, এই জন্য এটা বোর্ডের দিকে সেট করা, আমার দিকে নয়। এখন এই যে ব্যাপারগুলো সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, আমি ব্যাখ্যাগুলো দিয়েছি। এবং আপনারা এই যে শীট যখন হাতে পাবেন, মানে এই যে আজকে পিডিএফ করে দিয়ে দিব, এই শীটে একবার দেখে নিলে পরে জিনিসগুলো মাথায় বসবে। আর ওই যে আমাদের যে লেকচার শিটের মধ্যে ব্যাপারগুলো অন্যভাবে দেওয়া। লেকচার শিটটা হচ্ছে শুধু পরীক্ষায় যা আসবে তা দেওয়া, আর এখানে একটু বেশি লম্বা, এই জন্য এগুলো আপনাদেরকে দিচ্ছি যেন আপনারা এক্সট্রা ইনফরমেশন গুলো পেয়ে যান। তাহলে এই যে নন ফাইনাইট ভার্বের যে প্রকার, এখানে দেখানো হয়েছে ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা দেখানো হয়েছে। জিরান ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি এবং বি3। এগুলো এইটুকু এরকম করে বুঝিয়ে দিলেই পরে আপনার স্পষ্ট হবে। এরকম সহজ বিষয় এগুলো নয়, এগুলো আমাকে বোঝাতে হবে। এই জন্য আমি বোর্ডে দাঁড়িয়ে জিনিসগুলো দেখাবো। কিন্তু তার আগে এই যে প্রিন্সিপাল ভার্বের যে প্রকারভেদ দেখেন, প্রিন্সিপাল ভার্ব এই আই read in class 6 এই যে ছোট এক্সাম্পল, এখানে রিড প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এই যে এগুলো প্রিন্সিপাল ভার্ব দেখানো হয়েছে। এত সহজ জিনিস পরীক্ষা আসবে না। অক্সিলিয়ারি ভার্বের যে প্রকারভেদ এগুলো এখানে দেখানো হয়েছে। দেখেন টু বি ভার্বকে এম ইজ আর ওয়াজ আর কে দেখানো হয়েছে, এই যে ডিড আর টু হ্যাভ হ্যাজ হ্যাড। মডেল অক্সিলিয়ারি গুলো সবগুলো এখানে এক জায়গায় একত্রিত করে দেওয়া হয়েছে। তারপরে এই যে এমপ্যাথিক, দেখেন এমপ্যাথিক অক্সিলিয়ারি ডু, ডাস এবং ডিড। আচ্ছা, এখন এদের ব্যবহারগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে। মডেল অক্সিলিয়ারি ভার্বগুলো টেন্সে কিভাবে ব্যবহার হয় তাও এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এবার আসুন ট্রানজিটিভ ভার্ব। তাহলে বলেছিলাম ট্রানজিটিভ ভার্ব মানে কি সকর্মক ক্রিয়া। তাহলে এখানে এই যে বইয়ের সংখ্যা দেখেন, সাধারণত ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, এগুলো যেহেতু এখানে লেখা আছে, এই জন্য ব্যাপারগুলোকে আমি আমার যে বোঝানোর কথা তা বলেছি, এই জিনিসগুলো আমি ওভাবে করে নিই। তারপরে এখানে অবজেক্ট থাকে, অবজেক্ট 2 প্রকার, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। ইনট্রানজিটিভ ভার্ব কি, এই যে ইনট্রানজিটিভ ভার্বের দেখানো হয়েছে। কিভাবে চিনবেন, চেনার উপায় এটা এখানে লেখা আছে। এই জন্য আপনারা এখন লিখে নিতে হবে, এগুলোর টেনশন করার কিছু নেই, এখানে আমি লিখে দিয়েছি অলরেডি। আচ্ছা, এরপর আসেন আমি কয়েকটা প্রকার ছোট ছোট যে জিনিসগুলো আলোচনাটাকে পূর্ণতা দেওয়ার জন্য আনতে হয়েছে, এই জিনিসগুলো একটু বলি। প্রথমে আসুন ইমপার্সোনাল ভার্ব। দেখা যাচ্ছে ইমপার্সোনাল কথাটা? স্যার একটু জুম করেন স্যার। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই যে দেখেন কোন ভার্বের সাবজেক্টে দেখেন ইট রেইনস, ইট স্নোস, ইট ডিউস। এই যে ভার্বগুলো কোন সেন্টেন্সে যদি, অর্থাৎ কোন বাক্যে সাবজেক্ট হিসাবে, যখন আপনি দেখবেন সাবজেক্ট হিসাবে কি আসছে, ইট আসছে,
অর্থাৎ কোনো ব্যক্তিকে না বুঝিয়ে পার্সন মেনশন না করে যদি কোনো সাবজেক্ট হয়, যেমন আপনি যদি বলেন, মনে করেন আপনি একটা সেন্টেন্স বললেন, সেন্টেন্সটা হচ্ছে দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, তাহলে দেয়ার হয়েছে, ইট হয়েছে। অর্থাৎ যে সকল সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট কোনো পার্সনকে মেনশন করে না তাদেরকে ইম্পার্সোনাল ভার্ব বলে। এইটুকুই, নট ইম্পর্টেন্ট ফর এক্সাম, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। এরপর আসুন রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব গুলো সহজ। রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত যে সকল ভার্ব আসে, যেমন দেখেন এই যে এখানে হিমসেলফ শব্দের আগে ফ্যান শব্দ বসেছে, এখানে হারসেলফ শব্দের আগে স্কিল শব্দ বসেছে, এদেরকে আমরা বলবো রিফ্লেক্সিভ ভার্ব। এই যে এখানে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা জানতে হবে, এটা একটু খেয়াল করেন, এটা ইম্পর্টেন্ট। এই যে ভার্ব গুলো আমি একটু বড় করে দেখাই কারণ এটা পরীক্ষার জন্য দরকারি। ওরে কোথায় হারিয়ে গেল? হ্যাঁ, দেখা যাচ্ছে? জি স্যার দেখা জি স্যার। হ্যাঁ, এই যে দেখেন এই যে ভার্ব গুলো ইম্পর্টেন্ট ফর এক্সাম, এটা প্রয়োজনে শীট যখন পাবেন আলাদা করে একবার দেখবেন। এই যে কিল, থ্রো, হার, বিশেষ করে অ্যাবসেন্ট শব্দটা, এই অ্যাবসেন্ট শব্দটা পরীক্ষা অনেকবার আসছে, এবেল শব্দ পরীক্ষা আসছে, এই দুটো শব্দ মাথায় রাখতে হবে, বাকিগুলো তেমন ইম্পর্টেন্ট নয়, মানে শব্দ হিসাবে, যেমন এনজয়, রাইট অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাবসেন্ট। এই দুটি শব্দ যখন আসে এদের পরে রিফ্লেক্সিভ প্রনাউন বসে, যেমন হি কিলড হারসেলফ, এখানে মনে করেন হি অ্যাবসেন্ট হিমসেলফ, এভাবে সেন্টেন্স গুলো হয়। হ্যাঁ, এই কথা মাথায় রাখতে হবে। বোঝানোর মতো কঠিন কোনো জটিলতা এখানে নেই, মনে রাখবার মতো কথা। এই শব্দগুলো থাকলে এদের সাথে এই যে রিফ্লেক্সিভ অবজেক্ট গুলো বসে এবং এই ভার্ব গুলোকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব। দ্যাটস অল।